বিএনপির ইশতেহার ঘোষণা, নির্বাচনের আগে ঢাকার বাইরে কাল শেষ সফরে যাচ্ছেন দলের চেয়ারম্যান। ৮ ফেব্রুয়ারি নয়াপল্টনে কর্মসূচি বাতিল। রবি ও সোমবার ঢাকা উত্তর দক্ষিণের সমাবেশে যোগ দেবেন তারেক রহমান। তারেক রহমান আসছে, খুশি খুশি লাগছে। সাধারণ মানুষের মধ্যেও একটা উচ্ছ্বাস সৃষ্টি হয়েছে। ৮ তারিখের সমাবেশের জনসভার কর্মসূচি আমরা বাতিল করেছি। উত্তর এবং দক্ষিণে চেয়ারম্যান মহোদয় তিনি হয়তো ৮-৯ তারিখে তিনি সেখানে বক্তব্য রাখবেন। অতীতে যারা সততার পরিচয় দিতে পারেনি তাদের ভোট চাওয়ার অধিকার নেই বললেন জামায়াত আমির। ক্ষমতায় গেলে দুর্নীতির লাগাম টানার প্রতিশ্রুতি। অতীতে দেশবাসীকে তাদের সততার প্রমাণ দিতে পেরেছে। যারা অতীতে প্রমাণ দিতে পারে নাই, এখনো যারা পারছে না, জনগণের কাছে ভোট চাওয়ার অধিকার তাদের নাই। ভোট তারা চাইবে অতীতে যারা বাংলাদেশকে 18 কোটি মানুষকে সম্মান করেছে। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময় সঙ্গে আছি আমি আলিশা ইসলাম। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। নির্বাচনের আগে শেষ শুক্রবারে জমজমাট প্রচারণা। ভোট কেন্দ্রে বহিরাগত আনার হুমকি দিচ্ছে একটি দল, দাবি বিএনপির। লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত হয়নি, অভিযোগ 11 দলীয় ঐক্যের। ফল ঘোষণায় দেরি হলে নষ্ট হতে পারে নির্বাচনী পরিবেশ। ব্যালট গুনতে লোকবল বাড়ানোর পরামর্শ। ভোটের পরদিনই প্রকাশের আশা ইসির, গুজব রোধে সচেতন সরকার। পে স্কেল বাস্তবায়নের দাবিতে আন্দোলনকারীদের ধাওয়া, পুলিশ ও সরকারি কর্মচারীদের মধ্যে উত্তেজনা, টিয়ার গ্যাস ও জলকামান ব্যবহার, শাহবাগেও বিক্ষোভ। 6 দিন পর সচল চট্টগ্রাম বন্দর। টার্মিনাল বিদেশিদের কাছে ইজারার প্রতিবাদে শ্রমিকদের কর্মবিরতি 2 দিন স্থগিত। আমদানি রফতানি বাণিজ্য স্বাভাবিক করার চেষ্টা। এবং সংঘাত এড়াতে ওমানে বৈঠকে যুক্তরাষ্ট্র ইরান। সমঝোতা না হলে পরিস্থিতি ভয়াবহ হতে পারে, হুঁশিয়ারি ট্রাম্পের। মার্কিন নাগরিকদের তেহরান ছাড়ার নির্দেশ ওয়াশিংটনের। বিকেলে ঘোষণা করা হবে বিএনপির নির্বাচনী ইশতেহার। অনুষ্ঠানে বক্তব্য রাখছেন দলটির চেয়ারম্যান। এদিকে নির্বাচনের আগে ঢাকার বাইরে কাল শেষ সফরে যাচ্ছেন তারেক রহমান। উত্তরাঞ্চলের 3 জেলায় নির্বাচনী জনসভায় যোগ দেবেন তিনি। শুরুতেই যাবেন ঠাকুরগাঁওয়ে। তার সফর ঘিরে নেতাকর্মীদের মাঝে বিরাজ করছে ব্যাপক উৎসাহ উদ্দীপনা। ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে উত্তর দক্ষিণ বঙ্গসহ দেশের বিভিন্ন অঞ্চলে সফর করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। প্রতিটি জনসভায় কর্মী সমর্থকদের পাশাপাশি ছিল সাধারণ মানুষের ঢল। শেষ নির্বাচনী সফর এবার ঠাকুরগাঁও, নীলফামারী ও দিনাজপুরে যাবেন তারেক রহমান। স্থানীয় নেতাকর্মীরা জানান, শনিবার সকালে নীলফামারী সৈয়দপুর বিমানবন্দরে নেমে প্রথমেই ঠাকুরগাঁয়ের উদ্দেশ্যে রওনা দেবেন বিএনপির চেয়ারম্যান। হেলিকপ্টারে করে শহীদ মোহাম্মদ আলী স্টেডিয়ামে নেমে শহরের সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে জনসভায় অংশ নেবেন তিনি। সাধারণ নেতাকর্মীদের মধ্যে শুধু নয়, একদম সাধারণ মানুষের মধ্যেও একটা উচ্ছ্বাস সৃষ্টি হয়েছে। প্রচুর মানুষ অপেক্ষা করে আছে তিনি আসবেন এবং তিনার কথা শোনার জন্য অনেকেই আমাদেরকে জিজ্ঞাসা করেছেন, ভাই কখন আসবে, কয়টার সময় আসবে। এরপর নীলফামারী হয়ে দিনাজপুরে জনসভায় যোগ দেবেন তারেক রহমান। এজন্য 3 জেলাতেই উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। পুরোদমে চলছে সাজসজ্জার কাজ। তারেক রহমান আসছে, খুশি খুশি লাগছে। নীলফামারীতে সফর, এটা আমাদের জন্য অবশ্যই আনন্দের। তারেক রহমান হচ্ছে বাংলাদেশের বর্তমান একটি আবেগের নাম। উৎসব ভাব সবার মধ্যে। এই মাঠটা কানায় কানায় পরিপূর্ণ হবে। এদিকে জনসভাকে কেন্দ্র করে নিরাপত্তা নিশ্চিতে আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে নেওয়া হয়েছে কঠোর প্রস্তুতি। 1977 সালে তৎকালীন প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং 2001 সালে বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়া বক্তব্য রাখেন দিনাজপুরের বিরামপুরের সরকারি কলেজ মাঠে। একই মাঠে এবার বক্তব্য দেবেন তাদের বড় ছেলে তারেক রহমান। পাহাড়ি ফারজানা, সময় সংবাদ। কাল ঠাকুরগাঁওয়ে নির্বাচনী জনসভায় অংশ নেবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সেখানে আছেন রিপোর্টার জিয়াউর রহমান বকুল। সরাসরি যাচ্ছি তার কাছে। বকুল।
দীর্ঘ 22 বছর পর বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ঠাকুরগাঁ জেলায় আসছেন এবং আমার পেছনে যে মঞ্চটি দেখছেন এই মঞ্চেই কিন্তু তিনি আগামীকাল জনসভায় যোগ দেবেন এবং ভাষণ রাখবেন। অর্থাৎ এই যে মানুষের এতদিনের চাওয়া পাওয়া, সেই চাওয়া পাওয়ার দিকে তাকিয়ে এবং তার যেই কথাবার্তা অর্থাৎ তার যে ভাষণের মধ্য দিয়ে ঠাকুরগাঁ জেলার যে উন্নয়ন, সেই উন্নয়নের যে প্রতিশ্রুতি এবং আশ্বাস, সেই বিষয়গুলোর উপরে কিন্তু চেয়ে আছেন। আমরা সকাল থেকে লক্ষ্য করেছি যে বিএনপির যারা নেতাকর্মীরা রয়েছে জেলার সভাপতি সেক্রেটারি থেকে শুরু করে তারা সবাই কিন্তু এই মাঠ পরিদর্শনে এসছেন এবং বিভিন্ন যে কার্যক্রম, সভার যেই কার্যক্রম, সেই কার্যক্রমগুলো সম্পূর্ণ করার জন্য তারা এরই মধ্যে মঞ্চ প্রস্তুতি থেকে শুরু করে সাউন্ড সিস্টেমের যেই প্রস্তুতি, সেগুলো শেষ করার কাজের যেই বিষয়গুলো রয়েছে সেগুলো কিন্তু দেখভাল করছেন এবং পরিদর্শন করছেন। পাশাপাশি এটিও আমরা দেখছি যে জেলা জুড়ে বিএনপির যে নেতাকর্মীরা রয়েছে তাদের মধ্যে একটি উৎসাহ উদ্দীপনা কাজ করছে যে দীর্ঘ 22 বছর পর ঠাকুরগাঁয়ে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান তিনি আসছেন এবং এই যে উৎসাহ, এই যে নির্বাচনের আগে যেই উৎসাহ, সেই উৎসাহ উদ্দীপনায় কিন্তু রয়েছেন। আমরা জানিয়ে দিতে চাই ঠাকুরগাঁও 1 আসন থেকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি কিন্তু এই আসনে লড়ছেন এবং এই তারেক রহমানকে আসার যেই বিষয়টি রয়েছে সেটি কিন্তু আলাদাভাবে দেখছেন এবং বিপুল ভোটে তিনি জয়লাভ করবেন বলে আশা করছেন বিএনপির নেতাকর্মীরা। তো এই ছিল ঠাকুরগাঁ থেকে আমার কাছে সবশেষ। সরাসরি যুক্ত ছিলাম ঠাকুরগাঁওয়ে। কিছুক্ষণ পর ঘোষণা করা হবে বিএনপির ইশতেহার। এই মুহূর্তে রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে আছেন রিপোর্টার আহমেদ সালেহীন। সরাসরি যাচ্ছি তার কাছে। সালেহীন, বিস্তারিত জানাবেন। ধন্যবাদ। এই মুহূর্তে আমি অবস্থান করছি রাজধানীর সোনারগাঁও হোটেলে, যেখানে কিছুক্ষণ পরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে যে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান তার দলের নির্বাচনী ইশতেহার তিনি ঘোষণা করবেন। এই নির্বাচনী ইশতেহারের যে আনুষ্ঠানিকতা সেটি আজকে এই রাজধানীর সোনারগাঁও হোটেলে অনুষ্ঠিত হচ্ছে, যেখানে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আসবেন। বিশেষ করে রাজনীতিবিদ, বিভিন্ন দলের রাজনীতিবিদকে আমন্ত্রণ জানানো হয়েছে, কূটনীতিকদের আমন্ত্রণ জানানো হচ্ছে, বিভিন্ন সরকারি এবং বেসরকারি ব্যক্তিবর্গকে কিন্তু আমন্ত্রণ জানানো হচ্ছে। বিশেষ করে ইশতেহার আসলে কি থাকছে সেই বিষয়ে আমরা একটা হাতে কিছু কাগজ পেয়েছি, যদিও সেটি এখনই ডিসক্লোজ করতে বারণ করা হয়েছে, সেটি আমরা আসলে বলতে চাচ্ছিলাম না। কিন্তু তবে বেশ কিছু খসড়া আমাদের কাছে আছে। তাদের অঙ্গীকারে, তারেক রহমানের অঙ্গীকারে বেশ কিছু বিষয় রয়েছে, যেমন প্রান্তিক ও নিম্ন আয়ের পারিবারিক সুরক্ষা দিতে ফ্যামিলি কার্ড দেওয়ার বিষয়টি তারেক রহমান কিন্তু বারবার বলেছেন, সেই বিষয়টি কিন্তু আসছে। একই সঙ্গে কৃষকদের উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য নিশ্চিত করতে কৃষক কার্ড দেওয়ারও কিন্তু বিষয় কিন্তু তারেক রহমান বারবার বলেছেন, সেই বিষয়টি কিন্তু উল্লেখ করা হয়েছে। একই সঙ্গে দুর্নীতিমুক্ত মানবিক স্বাস্থ্য ব্যবস্থা গড়ে তুলতে দেশব্যাপী 1 লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়ার কথা বলা হয়েছে, যেখানে জেলা মহানগর পর্যায়ের মানসম্মত চিকিৎসক, মা ও শিশুর পূর্ণাঙ্গ স্বাস্থ্যসেবা রোগ প্রতিরোধমূলক কার্যক্রম সম্প্রসারণ করা হবে। এইসব বিষয়গুলি একটু বলা হয়েছে। সেখানে বলতে চাই যে শিক্ষা ব্যবস্থা যেটি আছে সেটা হচ্ছে আনন্দময় এবং কর্মমুখী শিক্ষা ব্যবস্থার প্রতিষ্ঠার লক্ষ্যে বাস্তব দক্ষতা ও মূল্যবোধ ভিত্তিক শিক্ষানীতি প্রণয়ন, প্রাথমিক শিক্ষায় সর্বাধিক গুরুত্ব, শিক্ষক শিক্ষার্থীদের প্রযুক্তি সহায়তা এবং মিড ডে মিল চালু করা হবে। এই ধরনের প্রতিশ্রুতি কিন্তু দেওয়া হচ্ছে অঙ্গীকার নামে। একই সঙ্গে তরুণদের ভবিষ্যৎ নিশ্চিত করতে কর্মসংস্থান সৃষ্টি, কারিগরি ও ভাষার দক্ষতা উন্নয়ন সহ বিভিন্ন ধরনের উদ্যোক্তা সহায়তা, বিশেষ করে বৈশ্বিক ই কমার্স প্ল্যাটফর্মে যুক্তকরণ ও মেধাভিত্তিক সরকারি নিয়োগ নিশ্চিত করা হবে। এই বিষয়গুলো কিন্তু আসছে এবার ইশতেহারে। তারেক রহমানের যে ইশতেহার দিতে যাচ্ছেন বিএনপির পক্ষ থেকে এবং তার নির্বাচনী যে অঙ্গীকারনামা, সেই বিষয়গুলো কিন্তু এখানে থাকছে। বিশেষ করে ক্রীড়াকে পেশা ও জীবিকার মাধ্যমে হিসাবে গড়ে তুলতে জেলা ও উপজেলা পর্যায়ে ক্রীড়া অবকাঠামো প্রশিক্ষণ ব্যবস্থা সম্প্রসারণ করা হবে বলেও তিনি অঙ্গীকার করেছেন এবং পরিবেশ রক্ষা ও জলবায়ু সহনশীলতার জোরদারে দেশপ্রেমী জনগণের স্বেচ্ছাশ্রম ও সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে 20,000 কিলোমিটার নদী, খাল খনন ও পুনর্খনন, 5 বছরে 25 কোটি বৃক্ষরোপণ ও আধুনিক বর্জ্য ব্যবস্থা চালু করার প্রতিশ্রুতি কিন্তু তিনি দিচ্ছেন এই ইশতেহারের মধ্যে। যে ইশতেহারটি আমরা হাতে পেয়েছি খসড়ার একটি ইশতেহার এবং সম্পূর্ণ রকমের আসলে পড়াও বেশ সময় লাগবে। তাদের এই ইশতেহারের মধ্যে রয়েছে ধর্মীয় ও সামাজিক সম্প্রীতি সুদৃঢ় করতে সব ধর্মের উপাসনালয়ের ধর্মীয় নেতৃবৃন্দের সঙ্গে সম্মানী ও প্রশিক্ষণ ভিত্তিক কল্যাণ ব্যবস্থা চালু করার বিষয়টি কিন্তু তারা ইশতেহারের মধ্যে রেখেছেন। একই সঙ্গে ডিজিটাল অর্থনীতি, বৈশ্বিক সংযোগ বাড়াতে আন্তর্জাতিক পেমেন্ট সিস্টেম যে পেপ্যাল চালু, ই কমার্সের আঞ্চলিক হাব স্থাপন এবং মেড ইন বাংলাদেশ পণ্যের রপ্তানি সম্প্রসারণ করার বিষয়ে কিন্তু বারবারই কিন্তু তিনি তার জনসভায় এবং বিভিন্ন জায়গায় কিন্তু তিনি বলেছেন। সেই বিষয়টি কিন্তু থাকছে এবার
এবারের ইশতেহারে। একই সঙ্গে ইশতেহারে কেবল নির্বাচনী প্রতিশ্রুতি নয় বলে তারা বলছেন এটি একটি নতুন সামাজিক ও রাষ্ট্রীয় চুক্তির ঘোষণা, যেখানে সবার বিএনপি প্রতিশোধ নয়, ন্যায় ও মানবিকতার রাজনীতিতে বিশ্বাস করে, ক্ষমতা নয় জনগণের অধিকারিতা আমাদের বিএনপির রাজনীতির কেন্দ্রবিন্দু। লুটপাট নয়, উৎপাদন ভয় নয়, অধিকার, বৈষম্য নয়, ন্যায্যতা, এই নীতিতে রাষ্ট্র পরিচালনা হবে। অর্থাৎ মানবিক অধিকার নিষেধ করা এবং সেই সঙ্গে তরুণদের অধিকার, বেকার যে সমস্যা যেটি আছে সেগুলো দূর করানোর সঙ্গে একই সঙ্গে কৃষকদের যে তাদেরকে কৃষক কার্ড দেওয়ার মাধ্যমে তাদেরকে স্বাবলম্বী করে গড়ে তোলা, এবং নারীদের ক্ষেত্রে বিশেষ করে যদি বাংলাদেশের অর্ধেক যারা নারী রয়েছেন বাংলাদেশে সমাজে, সেই নারীদের আসলে তারা পুনর্বাসন কিংবা তাদের স্বাবলম্বী করে গড়ে তোলার জন্য ফ্যামিলি কার্ড দেওয়ার বিষয়গুলি রয়েছে, শিক্ষা ব্যবস্থার বিষয় রয়েছে, স্বাস্থ্য, অর্থাৎ নাগরিকদের যে মৌলিক অধিকার রয়েছে সেই বিষয়গুলি বিশেষ করে তারা এবার ইশতেহারের মধ্যে রাখছেন। একই সঙ্গে মানুষের যে তরুণদের যে আকাঙ্ক্ষা নিয়ে আসলে তারা জুলাই অভ্যুত্থান ঘটিয়েছিলেন এবং জুলাই অভ্যুত্থানে স্বৈরাচারের পতন ঘটিয়েছিলেন, তাদের আকাঙ্ক্ষা পূরণের জন্য তারা আসলে মূলত এবার বিএনপি তাদেরকে প্রাধান্য দিচ্ছেন। একই সঙ্গে জুলাই সনদকেও তারা প্রাধান্য দিচ্ছেন। বিশেষ করে 31 দফা যে তারা দিয়েছিল 2023 সালের, তারা দিয়েছিলেন 31 দফা রাষ্ট্র মেরামতের সংস্কার যে প্রস্তাব দিয়েছিলেন সেই প্রস্তাবনা তারা দিয়েছিলেন, তার আঙ্গিকে মূলত এই ইশতেহার দেওয়া হচ্ছে এবং ইশতেহারের সেই বিষয়গুলিকে উল্লেখ আছে, বিশেষ করে মৌলিক অধিকার এবং তরুণদের অধিকার, নারী, কৃষক সহ সমস্ত শ্রেণী পেশা মানুষ, বিশেষ করে সাধারণ মানুষ যারা প্রান্তিক সাধারণ মানুষ তাদেরকে কিন্তু তাদের অধিকার রক্ষায় কিন্তু আজকের এই ইশতেহার ঘোষণা হবে এবং তারা অঙ্গীকার করবেন সামনে নির্বাচনের জন্য। তাই ছিল আমার কাছে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের তার দলীয় যে ইশতেহার ঘোষণা করবেন বিকাল 3:30 নাগাদ, তার সবশেষ খবর। আজ ঘোষণা করা হবে বিএনপির ইশতেহার, সে সম্পর্কে জানাচ্ছিলেন সহকর্মী সালেহিন। 8 ফেব্রুয়ারি নয়াপল্টনে নির্বাচনী সমাবেশ বাতিল করেছে বিএনপি। এর পরিবর্তে রবি ও সোমবার ঢাকা মহানগরে উত্তর ও দক্ষিণের বিভিন্ন প্রান্তে নির্বাচনী বক্তব্য রাখবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সংবাদ সম্মেলনে এ কথা বলেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। নির্বাচনের আগে দলের শেষ কর্মসূচি হিসাবে নয়াপল্টনে নির্বাচনী সমাবেশের আয়োজনের কথা ছিল বিএনপির। 8 ফেব্রুয়ারি নয়াপল্টনের এই সমাবেশ বাতিল করা হয়েছে দলটির পক্ষ থেকে। শুক্রবার সকালে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কথা জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, নির্ধারিত সমাবেশের পরিবর্তে 8 ও 9 ফেব্রুয়ারি ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের বিভিন্ন প্রান্তে নির্বাচনী বক্তব্য রাখবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। আমাদের 8 তারিখের সমাবেশের জনসভার কর্মসূচি আমরা বাতিল করেছি। সেই জায়গায় বিভিন্ন উত্তর এবং দক্ষিণের বিভিন্ন স্পটে আমাদের চেয়ারম্যান মহোদয় তিনি হয়তো 8-9 তারিখে তিনি সেখানে বক্তব্য রাখবেন। এ সময় জাকসুর ভিপি আব্দুর রশিদ জিতু বিএনপিতে ও কেন্দ্রীয় হল সংসদের বিভিন্ন পর্যায়ের নির্বাচিত ছাত্র নেতারা ছাত্রদলে যোগদান করেন। আমি মনে করি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাজনীতির মাধ্যমেই বাংলাদেশ পদ্ধতি রাজনীতি, বাংলাদেশের ভাগ্যবদ্ধতা রাজনীতি সেটি সম্পন্ন করতে পারবো এবং 1971 মহান মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে, 52 ভাষা আন্দোলনের চেতনাকে ধারণ করে, 24 গণঅভ্যুত্থানের যে চেতনা তাকে ধারণ করে আগামীর একটি সুন্দর বাংলাদেশ বিনির্মাণের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দলের হয়ে কাজ করবে ইনশাআল্লাহ আগামী। শীঘ্রই ছাত্রদলের নতুন নেতৃত্ব আসবে বলে জানান ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। 15 বছর এই খুনি আসনের বিরুদ্ধে। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। ঝালকাঠিতে নির্বাচনী জনসভায় বক্তব্য রাখছেন জামায়াত আমির ডক্টর শফিকুর রহমান। সরাসরি যাচ্ছি সেখানে। চিহ্নিত করা হবে ইনশাআল্লাহ, চিহ্নিত করে ওখান থেকে আল্লাহ তৌফিক দিলে উন্নয়ন শুরু হবে। এখানে দেখা হবে না কে প্রধানমন্ত্রী আর কে প্রেসিডেন্ট সাহেব, এখানে দেখা হবে কোন এলাকা সবচেয়ে বেশি ন্যায্যতার ভিত্তিতে তার পাওনার সরকারের কাছে আছে, সেইটা অনুযায়ী তাদের পাওনা তাদের কাছে পৌঁছে দেওয়া হবে ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, যুবক সমাজ, তোমাদের কাছে আমরা ঋণী। তোমরা বুক চিতিয়ে যুদ্ধ করে আজকে 26 এনে দিয়েছ। তোমাদের যুদ্ধ না হলে হয়তো 29 কিংবা 41 সাল পর্যন্ত এই জাতিকে কালো অন্ধকারে থাকতে হতো। তোমাদের কাছে আমরা বড়ই ঋণী। আজ বুক পড়া শ্রদ্ধা ভালোবাসা নিয়ে স্মরণ করছি আপনাদের সন্তান, বুকের সন্তান শরীফ উসমান বিন হাদিকে। সে এক আপোষহীন যোদ্ধা। তার জীবনের 2টি মৌলিক উদ্দেশ্য ছিল। একটি ছিল বাংলাদেশে কোনো আধিপত্যবাদ মানব না, দ্বিতীয়টি ছিল বাংলাদেশে কোনো বৈষম্য মানব না। আমরা কথা দিচ্ছি, ও আদি, তুমি এবং তোমার সহযোদ্ধাদেরকে, তোমাদেরকে যারা নির্মমভাবে খুন করেছে তাদের খুনের বিচার এই বাংলার মাটিতে হবে ইনশাআল্লাহ।
আর তোমরা যে আকাঙ্ক্ষা অন্তরে পোষণ করত, এখন থেকে সেই আকাঙ্ক্ষা বাস্তবায়ন করা হবে আমাদের পবিত্র কর্তব্য। আল্লাহ তাআলা যেন আমাদেরকে সেই তৌফিক দান করেন। এখানে শহীদ পরিবারে অনেক গর্বিত সদস্য আছেন, তাদের ঋণ পরিশোধ করার কোনো শক্তি আমাদের নাই, কিন্তু আজীবন আল্লাহ তাআলা যেন আমাদের অন্তরে তাদের প্রতি কৃতজ্ঞতাবোধ রাখেন, সেই দোয়া আল্লাহর দরবারে করি। প্রিয় ঝালকাঠিবাসী, দুটো মাত্র সিট, কিন্তু দুটো মাত্র সিটকে অবহেলা করবেন না। একটা সিটেও কিন্তু ভাগ্য এ দেশবাসীর নির্ধারণ হয়ে যেতে পারে, একটা বুথেও কিন্তু একটা সিটের ভাগ্য নির্ধারণ হয়ে যেতে পারে। প্রত্যেকটি বুথের যেমন গুরুত্ব আছে, প্রত্যেকটি সিটেরও তেমন গুরুত্ব আছে। আপনারা মেহেরবানি করে অনেককে দেখেছেন, 54 বছর দেখেছেন, দফায় দফায় দেখেছেন, এপিট ওপিট করে দেখেছেন, বারবার সুযোগ দিয়েছেন। তারা কি করেছে, কি করবে, বর্তমানে অনেকে জানান দিচ্ছে। আমরা আপনাদের পাশে ছিলাম, আছি বিপদে আপদে, চরম বিপদে, চরম তাণ্ডবে, আমাদের উপর চরম জুলুম অবস্থায় আমরা দেশ ছেড়ে কোথাও যাইনি। জামায়াত আমিরের বক্তব্যের সম্পূর্ণ অংশ দেখতে ভিজিট করুন সময় টিভির ফেসবুক পেজে। এর আগে বরিশাল ও পটুয়াখালীতে নির্বাচনী জনসভায় বক্তব্য রাখেন জামায়াত আমির ডক্টর শফিকুর রহমান। বলেন, অতীতে যারা সততার পরিচয় দিতে পারেনি, তারা কথা দিয়ে কথা রাখেনি, তাদের ভোট চাওয়ার অধিকার নেই। বলেন, জামায়াত ক্ষমতায় গেলে দুর্নীতির লাগাম টেনে ধরা হবে। পটুয়াখালীর বাউফল পাবলিক মাঠে জনস্রোত, সভাস্থলে জায়গা না পেয়ে অনেকে অবস্থান নেন পার্শ্ববর্তী ভবন ও ছাদে। জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমানের জনসভা ঘিরে এ জনসমাগম। দেশব্যাপী নির্বাচনী সফরের অংশ হিসেবে বরিশাল বিভাগে জামায়াত আমির শুক্রবার বেলা 12টার কিছু আগে পটুয়াখালীর বাউফলে জনসভায় অংশ নেন তিনি। বক্তব্যে এই অঞ্চলের নদী ভাঙন রোধ সহ নদীভিত্তিক অর্থনীতি সম্প্রসারণের প্রতিশ্রুতি দেন তিনি। বরিশালবাসীকে অনুরোধ করব, আপনাদের যত বঞ্চনা, নদী ভাঙ্গন হয়ে সরবরাহ হয়ে যাওয়ার হাহাকার, আরো যত বঞ্চনা আছে, ন্যায্যতার ভিত্তিতে, ইনসাফের ভিত্তিতে আপনারা যদি আমাদেরকে সুযোগ দেন, আমরা কথা দিচ্ছি আপনাদের অধিকারের জন্য লড়তে হবে না, দাবি তুলতে হবে না, এটি আমাদের দায়িত্ব হবে আপনাদের ঘরে এসে এই উন্নয়ন পৌঁছে দেওয়া। 54 বছরের রাজনীতি জাতিকে শুধুই ফ্যাসিবাদ আর বৈষম্য উপহার দিয়েছে উল্লেখ করে জামায়াত আমির বলেন, অতীতে যারা সততার পরিচয় দিতে পারেনি, তাদের ভোট চাওয়ার কোনো অধিকার নেই। যারা অতীতে প্রমাণ দিতে পারে নাই, এখনো যারা পারছে না, জনগণের কাছে ভোট চাওয়ার অধিকার তাদের নাই। ভোট তারা চাইবে। অতীতে যারা বাংলাদেশকে 18 কোটি মানুষকে সম্মান করেছে, এখনো সম্মান করে চলেছে তাদের সমস্ত অভিজ্ঞতা এবং যোগ্যতা দিয়ে, ইনশাআল্লাহ জনগণ 12 তারিখ তাদেরকেই বাছাই করে নেবে। এর আগে বরিশালের মেহেন্দিগঞ্জে জনসভায় অংশ নেন জামায়াত আমির। বক্তব্যে বলেন, জামাত ক্ষমতায় গেলে দুর্নীতি, চাঁদাবাজির লাগাম টেনে ধরা হবে। নতুন করে কোনো চোর জন্ম দেব না, লুটেরা জন্ম দেব না। সৎ দক্ষ মানুষেরা যখন আন্তরিকভাবে কাজ শুরু করে দেবেন, বাকিরা বার্তা পেয়ে যাবে। অনেকেই দেখবেন নিজে নিজে তওবা করে সোজা হয়ে যাবে, আর যারা সোজা হবেন না তাদেরকে আমরা সংশোধন করার চেষ্টা করব। সংশোধনের সুযোগ যারা নেবেন না, তাদেরকে অবশ্যই আইনের মুখোমুখি করা হবে। বরিশাল বিভাগ সহ নড়াইল ও ফরিদপুরেও জনসভায় অংশ নেবেন জামায়াত আমির। আনতে হবে ইনশাআল্লাহ। দেশব্যাপী নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে এবার বরিশাল বিভাগ সফর করছেন জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। এই বিভাগের বিভিন্ন জেলায় একাধিক কর্মসূচিতে অংশ নিয়ে তিনি জানাবেন এই অঞ্চলের মানুষদের নিয়ে তার আগামী দিনের পরিকল্পনা। শফিক মুন্সি, সময় সংবাদ। এবার সরকারি কর্মচারীদের বিক্ষোভের খবর। নবম পে স্কেল বাস্তবায়ন দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে সরকারি কর্মচারীদের বিক্ষোভে পুলিশ বাধা দিলে ছড়িয়ে পড়ে উত্তেজনা। চলে ধাওয়া পাল্টা ধাওয়া, জল কামান ও টিয়ার গ্যাসে আহত হন কয়েকজন। প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত মাঠ না ছাড়ার ঘোষণা আন্দোলনকারীদের। থেমে থেমে টিয়ার শেল, ধাওয়া পাল্টা ধাওয়া, উত্তাল রমনার পুরো এলাকা। পুলিশের ব্যারিকেড ভেঙে যমুনা অভিমুখে আন্দোলনকারীরা এগিয়ে আসা মাত্রই শুরু হয় এমন পরিস্থিতি। জলকামান, টিয়ার গ্যাস ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ, নবম পে স্কেলের প্রজ্ঞাপন জারি এবং বাস্তবায়নের দাবিতে আন্দোলনকারীদের থামাতেই পুলিশের এমন আয়োজন।
বেলা 11টায় প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার অভিমুখে যাত্রা শুরু করে সারা দেশ থেকে আসা হাজার হাজার সরকারি চাকরিজীবী। এ সময় পুলিশের ব্যারিকেড ভেঙে জড়ো হন প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দুপুর 12টার দিকে ঘটনাস্থলে আসেন ডিএমপি কমিশনার। মোতায়েন করা হয় বিজিবি। এ সময় বেশ কয়েকজন আন্দোলনকারীকে আটক করে পুলিশ। এর আগে সকালে দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত কর্মচারীরা মিছিল নিয়ে জড়ো হন কেন্দ্রীয় শহীদ মিনারে। দাবি না মানা পর্যন্ত ঘোষণা দেন মাঠে থাকার। প্রজ্ঞাপন না নিয়ে মাঠ থেকে নামবো না। এই দেখেন সাদা কাপড় পরে এসেছি, প্রয়োজনে লাশ হয়ে যাব। আমাদের দাবি একটাই, আজকের মধ্যে নবম পে স্কেলের প্রজ্ঞাপন জারি করতেই হবে। আমাদের যদি প্রজ্ঞাপন না জারি করা হয় তাহলে নির্বাচন হইতে আমরা দিব না। এদিকে বিগত দিনে বারবার আশ্বাস দেওয়া হলেও প্রজ্ঞাপন জারি না করায় ক্ষোভ জানান তারা। বৈষম্য মুক্ত সরকারের আমলে যে এরকম বৈষম্য করবে এবং আমাদেরকে অপমান করবে আমরা কল্পনা করি নাই। সরকার আমাদের পে স্কেল নিয়ে তালবাহানা শুরু করেছে। নির্বাচনের আগেই আমাদের এই প্রজ্ঞাপন জারি করে, নবম পে স্কেলের প্রজ্ঞাপন জারি করে সারা বাংলাদেশের কর্মচারীকে ঘরে ফেরার সুযোগ করে দিবেন। অন্তর্বর্তী সরকারের সময় পে কমিশন গঠন হলেও গেজেট প্রকাশ না হয় ক্ষোভ জানান আন্দোলনকারীরা। মাইমুনা হায়দার চৌধুরী, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে যমুনার সামনে আছেন সহকর্মী দিন মোহাম্মদ সাব্বির। সরাসরি যাচ্ছি তার কাছে। সাব্বির, বিস্তারিত জানাবেন। আন্দোলনে মুখর মিন্টু রোড অর্থাৎ নবম প্রেস ক্লাবের নবম পে স্কেলের দাবিতে সরকারি কর্মচারীদের যে আন্দোলন, সেই আন্দোলনে মুখর হয়েছিল এই মিন্টু রোড, কিন্তু কয়েক দফায় টিয়ার গ্যাস, সাউন্ড গ্রেনেড এবং জলকামান নিক্ষেপ করে বিভিন্ন কৌশলে আন্দোলনরত যে সরকারি কর্মচারীরা ছিল তাদেরকে ছত্রভঙ্গ করে দেয় আইন শৃঙ্খলা বাহিনী এবং কয়েক দফায় বিভিন্ন ধরনের আইন শৃঙ্খলা কৌশল প্রয়োগ করে তাদেরকে প্রধান উপদেষ্টার কার্যালয়ের আশপাশের সমস্ত সড়ক থেকে আন্দোলনরত সরকারি কর্মচারীদেরকে সরিয়ে দেওয়া হয়। এই মুহূর্তে আমরা দেখছি যে প্রধান উপদেষ্টার বাসভবন এবং এর আশপাশের যে সড়কগুলো রয়েছে সেই প্রতিটি সড়কই এখন একেবারেই ফাঁকা। এখানে কোনো ধরনের আন্দোলনরত সরকারি কর্মচারী তাদের কোনো অবস্থান নেই। আপনাদের যদি একটু জানিয়ে রাখতে চাই যে আসলে নবম পে স্কেলের দাবিতে আজ সকালে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান নেয় সারা দেশ থেকে হাজার হাজার সরকারি কর্মচারীরা। তাদের এই অবস্থান কর্মসূচি এবং তাদের প্রধান উপদেষ্টার বাসভবনের সেই অবস্থানকে ছত্রভঙ্গ করে আইন শৃঙ্খলা বাহিনী এবং পরবর্তীতে তাদেরকে বিভিন্ন ধরনের কৌশল প্রয়োগ করে তাদেরকে এখান থেকে সরিয়ে দেওয়া হয়। পরবর্তীতে সেই আন্দোলনরত ব্যক্তিরা কাজী নজরুল ইসলাম এভিনিউ এসে জড়ো হয়। পরবর্তীতে কাজী নজরুল ইসলাম এভিনিউ অর্থাৎ কারওয়ান বাজার শাহবাগ যে সড়কটি রয়েছে সেই সড়কেও যান চলাচল বন্ধ হয়ে যায়। পরবর্তীতে সেখানে অর্থাৎ হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে এসে আইন শৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপে সেই আইন শৃঙ্খলা বাহিনীর হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে আইন শৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপে সেই আন্দোলনরত ব্যক্তিরা একেবারেই সরে যায় এবং পরবর্তীতে এই সড়কটিতে যান চলাচল স্বাভাবিক হয়। তো এই ছিল আমার কাছে নবম পে স্কেলের দাবিতে আন্দোলনরত সরকারি কর্মচারীদের আন্দোলনের সর্বশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে। নির্বাচনের আগে শেষ শুক্রবারে জমজমাট প্রচারণা, নানা প্রতিশ্রুতি নিয়ে ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন প্রার্থীরা। বিএনপির অভিযোগ, ভোটের দিন কেন্দ্রে কেন্দ্রে বহিরাগত আনার হুমকি দিচ্ছে একটি দল। আর লেভেল প্লেইং ফিল্ড নিয়ে অভিযোগ 11 দলীয় ঐক্যের। নির্বাচন সামনে রেখে প্রার্থীরা ছুটছেন ভোটারদের দ্বারে দ্বারে। সড়ক থেকে দোকান সবখানেই তাদের সরব প্রচারণা। কক্সবাজার 1 আসনে নির্বাচনী পথসভায় বিএনপি প্রার্থী সালাউদ্দিন আহমেদ বলেন, ধর্মান্ধতায় নয় ধর্মীয় সহনশীলতায় বিশ্বাস করে বিএনপি। রাষ্ট্রের ক্ষমতায় আসীন হওয়ার মতো কোনো দুর্ভাগ্য হয়, তাদের বর্তমান আচার আচরণ যা, তাতে করে কেউ আর নিরাপদ থাকতে পারবে না। শুক্রবার সকাল থেকে রাজশাহী 2 আসনে বিএনপি প্রার্থী মিজানুর রহমান মিনু গণসংযোগ করেন। যারা গুপ্তভাবে রাজনীতি করছে তারা দেশ ও জাতির শত্রু। গুপ্তভাবে যারা
এদেশের মানুষের আজকে শত্রু হয়ে দাঁড়িয়েছে গুপ্ত থেকে, ছাত্রলীগের অভ্যন্তর থেকে, তারা জাতির শত্রু। ভোলা 2 আসনে বিএনপি প্রার্থী মোহাম্মদ হাফিজ ইব্রাহিম প্রচারণায় ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করে অভিযোগ করেন ভোটের দিন কেন্দ্রে কেন্দ্রে বহিরাগত আনার হুমকি দিচ্ছে একটি দল। ভোটের ফলাফল দিতে দেরি হতে পারে এমন ঘোষণায় অস্পষ্টতা সৃষ্টি হয়েছে বলে মন্তব্য করেছেন নোয়াখালী 1 আসনের ধানের শীষের প্রার্থী মাহবুব উদ্দিন খোকন। এদিকে জনগণের প্রত্যাশা পূরণে সৎ ও জবাবদিহিমূলক নেতৃত্ব প্রতিষ্ঠা করতে চান মেহেরপুর 1 আসনের জামায়াতের প্রার্থী তাজউদ্দিন খান। নিজে দুর্নীতি মুক্ত আছি, থাকবো, রাষ্ট্রটাকে দুর্নীতি মুক্ত বানাবো ইনশাআল্লাহ। ঝিনাইদহ 1 আসনে গণসংযোগে দাঁড়িপাল্লার প্রার্থী আলী আজম মোহাম্মদ আবু বকর লেভেল প্লেইং ফিল্ড নিয়ে অভিযোগ করেন, এখনো পর্যন্ত লেভেল প্লেইং ফিল্ড প্রতিষ্ঠিত হয়নি। ঢাকা 19-এ শাপলাকলির প্রার্থী দিলশানা পারুলের নির্বাচনী সভায় যোগ দেন এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম। দেশ সম্পর্কে যার ধারণা নেই তিনি দেশের মানুষের জন্য কি পরিবর্তন করবেন এমন প্রশ্ন রাখেন তিনি। 5ই আগস্টের পরে নতুন কোনো জালেমের আবির্ভাব দেখতে চায় না। পঞ্চগড় 1 আসনে প্রচারণায় শাপলাকলির প্রার্থী সার্জিস আলম বলেন, বিগত 1.5 বছর যারা জুলুম করেনি তাদের ক্ষমতায় দেখতে চাই দেশের মানুষ। বরগুনা ইসলামী আন্দোলন বাংলাদেশের নির্বাচনী জনসভায় সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেন, সন্ত্রাসী পথ অবলম্বন করে ভোট কেন্দ্র দখলের চিন্তা করলে কঠোর জবাব দেওয়া হবে। বিভিন্ন আসনের রাজনৈতিক দলের প্রার্থী এবং স্বতন্ত্র প্রার্থীরাও গণসংযোগ চালিয়ে ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন। খাদিজা স্বপ্না, সময় সংবাদ। প্রচারণার আরো খবর জানাতে এই মুহূর্তে চট্টগ্রামে আছেন সহকর্মী শফিকুল আলম। সরাসরি যাচ্ছি তার কাছে। শফিকুল, আসন সেই আসনটির দিকে আসলে কিন্তু বাংলাদেশের মানুষ তাকিয়ে থাকে। এই আসন যারা জয়ী হয় তারা কিন্তু সরকার গঠন করে। এই মুহূর্তে এই আসনের অন্যতম প্রার্থী আবু সুফিয়ানকে আমরা দেখতে পাচ্ছি। তিনি সকাল থেকে বিভিন্ন জায়গায় প্রচারণা চালাচ্ছে। কিছুক্ষণ আগে কিন্তু যে এনায়েতবাজার যে মসজিদ রয়েছে সেখান থেকে লিফলেট বিতরণ করে প্রচারণা চালাচ্ছে এবং তার সাথে প্রধান সমন্বয়ক এবং যিনি সাবেক সাধারণ সম্পাদক আবুল হাসান বক্কর রয়েছেন। এই মুহূর্তে তারা একটি ভবনের উপরে উঠে সেখানে প্রচারণার অংশ নিয়েছেন। আপনাকে জানিয়ে রাখি, অতীতে বিএনপি যতবার ক্ষমতায় গেছেন কিন্তু এই আসন থেকে যারা জয়ী হয়ে ক্ষমতায় গেছেন সেক্ষেত্রে কেন্দ্রেরও একটি দৃষ্টি আকর্ষণ আছে এই আসনের প্রতি এবং কেন্দ্র থেকেও নানা নির্দেশনা দেওয়া হচ্ছে। সেই জন্য কিন্তু এই আসনে যে প্রার্থী তার উপর একটি চাপ বেশি থাকে এবং তিনি প্রতিদিনই বিভিন্ন অলিতে গুলিতে চষে বেড়াচ্ছেন এবং প্রচারণা চালাচ্ছেন এবং নেতাকর্মীদের সাথে তিনি কথা বলছেন। এবং কিছুক্ষণ আগে যিনি এনায়েতবাজার এই যে মসজিদে এখানে জুমার নামাজ আদায় করে কিন্তু প্রচারণা চালিয়েছে এবং তিনি যেটি বলছেন তার প্রধান লক্ষ্য হচ্ছে যদি তরুণ প্রজন্ম একদম তরুণ যে ভোটার তাদেরকে আকৃষ্ট করা। আমি জানি রাখি এটা কেন গুরুত্বপূর্ণ, কারণ এইখানে যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানগুলো রয়েছে, জেলা প্রশাসনের কার্যালয় রয়েছে এবং এখানে কোর্ট বিল্ডিং রয়েছে, গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো এখান থেকে নিহত এবং এখানে নিউ মার্কেট এবং রিয়াসুদ্দিন বাজার অর্থাৎ চট্টগ্রাম শহরের যে প্রাণ কেন্দ্র বলা হয়ে থাকে কোতোয়ালি আসনটাকে, এই আসন থেকে অর্থাৎ বাকলিয়ার কোতোয়ালি মিলিয়ে কিন্তু চট্টগ্রাম 9 আসন। সেক্ষেত্রে কিন্তু এখানে যে হেভিয়ার প্রার্থীকে দেওয়া হয়েছে তিনি হচ্ছে আবুল হাসান, তিনি হচ্ছে আবু সুফিয়ান। তিনি আগে কিন্তু মহানগর বিএনপির সহসভাপতির দায়িত্ব পালন করেছেন, এরপর দক্ষিণের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং এবার কিন্তু তাকে কিন্তু এই আসন থেকে মনোনয়ন দেওয়া হয়েছে এবং তিনি প্রতিটা রাত দিন সারাদিন কিন্তু চষে বেড়াচ্ছেন, প্রতিটা অলিগলিতে গিয়ে মানুষের কাছে কিন্তু তিনি ভোট চাচ্ছেন। তো এই ছিল আমার কাছে চট্টগ্রাম 9 যে গুরুত্বপূর্ণ আসন কোতোয়ালি এবং বাকলিয়া নিয়ে সেই আসনের যে প্রার্থী আবু সুফিয়ানের প্রচারের সর্বশেষ তথ্য। চট্টগ্রাম থেকে জানছিলাম নির্বাচনী প্রচারণার খবর। নির্বাচন সামনে রেখে 22 দফা ইশতেহার ঘোষণা করেছে বাংলাদেশ খেলাফত মজলিস। সকালে পুরানা পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে ইশতেহার তুলে ধরেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক। 22 দফা ইশতেহারে সুষম উন্নয়ন, সুশাসন ও দুর্নীতি মুক্ত রাষ্ট্র ব্যবস্থা, শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা ও জাতীয় নিরাপত্তা, স্বাধীন মর্যাদাপূর্ণ স্বার্থ ভিত্তিক পররাষ্ট্রনীতি, কর্মসংস্থান সৃষ্টি, নারী অধিকার সহ বিভিন্ন বিষয়ে প্রাধান্য দেওয়া হয়েছে। নির্বাচনে বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থীরা বিজয়ী হলে এই 22 দফা নিশ্চিতকরণে কাজ করবে বলেও জানান মামুনুল হক। আমরা রাজনৈতিক প্রতিশোধ নয়, বরং আন্তর্জাতিক মানদণ্ডে নিরপেক্ষ তদন্ত, ন্যায় বিচার ও রাষ্ট্রীয় জবাবদিহির পক্ষে। পবিত্র কোরআন ও সুন্নাহর আলোকে শহীদদের ত্যাগকে পদচিহ্ন করে
এবং জনগণের আশা আকাঙ্ক্ষাকে কেন্দ্র করে 2026 সালের জাতীয় নির্বাচনে বাংলাদেশ খেলাফত মজলিস একটি ন্যায়ভিত্তিক, দুর্নীতিমুক্ত ও মানবিক ইসলামী সুশাসনের নতুন বাংলাদেশ গড়ার অঙ্গীকার পেশ করছে। জাতীয় নির্বাচনের সঙ্গে গণভোট ও বড় পরিসরে পোস্টাল ব্যালট চালু হওয়ায় এবার ভোট গণনায় বিলম্বের ইঙ্গিত দিয়েছে অন্তর্বর্তী সরকার। স্বচ্ছতা নিশ্চিত ও গুজব রোধে আগে থেকে এ বিষয়ে সচেতন তারা। যদিও নির্বাচন কমিশন বলছে ভোটের পরদিনই প্রকাশ পাবে ফলাফল, আর বিশ্লেষকরা বলছেন ভোটের ফল প্রকাশে বিলম্বের কোনো সুযোগ নেই। এমনটা হলে ভোটের পরিবেশ নষ্ট হওয়ার আশঙ্কা তাদের। কাউসারা চৌধুরী কুমুর রিপোর্ট। জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট একই সঙ্গে হওয়ায় ভোটের ফলাফল ঘোষণায় দেরি হবে, সরকারের এমন দাবির সাথে সুর মিলিয়েছিল নির্বাচন কমিশনও। কিছু ক্ষেত্রে ভোট গণনার একটু দেরি হতে পারে, ত্রুটিমুক্ত রাখার জন্য এই জায়গাতে একটু সময় বেশি লাগবে। সংসদ নির্বাচনের ব্যালট পেপার, গণভোট ও পোস্টাল ব্যালট প্রথমে আলাদা করা হবে, তারপর শুরু হবে গণনা। এমন যুক্তি দিয়ে তারা বলছে ফলাফল তুলনামূলক দেরি হবে এবার। তবে এই অজুহাত মানতে নারাজ নির্বাচন সংশ্লিষ্টরা, বলছেন জনবল বাড়িয়ে দিলেই স্বাভাবিকের তুলনায় আরও আগেই ফলাফল ঘোষণা সম্ভব। গণভোটটা আলাদা করে কাউন্ট করতে পারি, পাশাপাশি জাতীয় সংসদটা দুইটা একই সাথে যদি চালানো যায় এবং রিটার্নিং অফিসার তার পোস্টাল ব্যালটগুলো কাউন্ট করে ফেললো, তাহলে কিন্তু খুব একটা বেশি সময় লাগবে বলে মনে হয় না। বিশেষজ্ঞরা বলছেন দীর্ঘদিন পর ভোট দেওয়ার সুযোগ পেয়েছেন সাধারণ মানুষ। এ পর্যায়ে ফলাফল ঘোষণায় বিলম্ব হলে প্রশ্নের মুখে পড়বে সব আয়োজন। সারা দেশে দেখা দিতে পারে বিশৃঙ্খলা। যত দেরি করবে তত উত্তেজনা বাড়তে থাকবে। যেহেতু আস্থাহীনতার একটা ব্যাপার আছে, সেজন্য সহজেই কারচুপির অভিযোগ উঠতে পারে। প্রার্থী যদি এই জিনিসটাকে আশ্বস্ত করে, তার কর্মীকে সমর্থন দেয়, হ্যাঁ ফলাফল গণনা পর্যন্ত আমরা অপেক্ষা করব, তাহলে বিশৃঙ্খলার সুযোগটা থাকে না। কাউন্টিংটা যেন মানে ট্রান্সপারেন্ট ওয়েতে হয়, মানে যেখানে সব দলের প্রতিনিধিরা থাকবে। তবে সরকারের তরফ থেকে বলা হয়েছে ফলাফল ঘোষণায় অনিয়মের কোনো সুযোগ নেই। এই সময়ের মধ্যে যে কোনো ধরনের গুজব ছড়িয়ে পড়া ঠেকাতে আগে থেকেই ব্যবস্থা নিয়েছে সরকার। যখনই খানিকটা সময় বেশি প্রয়োজন হবে বলে তাদের কাছে মনে হবে, নির্বাচনের বাস্তবতায় নানান ধরনের গুজব ছড়িয়ে পড়তে পারে। সে সময় যারা গণনার প্রক্রিয়ার সঙ্গে থাকবেন তাদের এই প্রস্তুতি প্রার্থীদের থাকতে হবে, প্রার্থীদের কর্মীদের থাকতে হবে এবং সমর্থকদেরও থাকতে হবে। নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার জানান, ইতিমধ্যে ভোটের সার্বিক প্রস্তুতি নিয়েছে কমিশন। সময়মতো ফলাফল ঘোষণায় আশাবাদী তিনি। রিটার্নিং অফিসারের অফিসে যেই সেন্টারটি হবে, সেই পোস্টাল ব্যালটগুলো গণনা হবে গণভোট এবং জাতীয় সংসদ নির্বাচনের, প্লাস তার নির্বাচনী আসনভিত্তিক যে ফলাফলগুলো আসবে সেগুলো একত্রে কম্পাইল করে রিটার্নিং অফিসার বেসরকারি ফলাফল ঘোষণা করবেন। আমরা আশাবাদী যে আমরা 13 তারিখের মধ্যেই গেজেট নোটিফিকেশনের আগের যে বেসরকারি ফলাফলটা এটি তো হয়ে যাবে। আগামী 12 ফেব্রুয়ারি সকাল 7:30 থেকে শুরু হয়ে বিকেল 4:30 পর্যন্ত চলবে ভোট গ্রহণ। ভোট দেবেন প্রায় 12.5 কোটি ভোটার। কাউসারা চৌধুরী কুমু, সময় সংবাদ, ঢাকা। সরবরাহ স্বাভাবিক থাকায় স্বস্তি রাজধানীর সবজির বাজারে। নিম্নমুখী পেঁয়াজের দর, যদিও সপ্তাহ ব্যবধানে বেড়েছে মুরগি ও কাঁচা মরিচের দাম, তবে স্থিতিশীল মাছ বাজার। প্রায় শেষ হয়ে এসেছে শীতকাল। ভালো ফলন হওয়ায় এখনো বাজারে পর্যাপ্ত সরবরাহ রয়েছে টমেটো, ফুলকপি, বাঁধাকপি, শিম, মূলা সহ বেশিরভাগ শীতের সবজির দামও হাতের নাগালে। শুক্রবার ছুটির দিনে রাজধানীর কারওয়ান বাজারে প্রতি কেজি টমেটো বিক্রি হচ্ছে 30 থেকে 40 টাকায়। আকার ফেদে ফুলকপি ও বাঁধাকপি পাওয়া যাচ্ছে 30 থেকে 40 টাকায়। এছাড়া গাজর 30, নতুন আলু 20 থেকে 25 আর পেঁয়াজের দাম নেমে এসেছে 40 থেকে 50 টাকার মধ্যে। সবজি যা আমাদের নাগালের মধ্যে আছে, সিজন শেষের দিকে আর কি শীতের সবজি কিছুটা বেশি আর কি, কিন্তু বাকি সব নাগালের মধ্যেই আছে। কমও না বেশি, একটা বেশিও না, কারণ এর চেয়ে কম গেলে আপনার কৃষকের উপর চোট পড়ে যাবে। ফুলকপি 30-35 টাকা, যে সমস্ত সবজি গরমের সবজি দুন্দুল, তারপর হচ্ছে পটল, উস্তা, করলা, বরবটি, এগুলো 100 থেকে 120 টাকার উপরে চলতেছে। এদিকে সপ্তাহ ব্যবধানে 20 টাকা বেড়েছে কাঁচা মরিচের দাম। রমজান আসার আগে সরবরাহ ঘাটতিতে বেড়েছে লেবুর দামও। আমদানি কম, মরিচ কম আসে না, এর জন্য কি আর পাইকাররা দাম বাড়ায় দিছে। রমজান আসেই নেই এখনো, লেবুর দাম এখন 100 টাকা হালি।
এটা হইলো লেবুর দামটা অসহনীয় হয়ে গেছে একবারে। দাম বাড়তির হাওয়া মুরগির বাজারেও। গত সপ্তাহের চেয়ে 10 থেকে 20 টাকা বেড়ে ব্রয়লার 180 আর সোনালী বিক্রি হচ্ছে 300 থেকে 320 টাকা কেজিতে। জানুয়ারি ফেব্রুয়ারি মাসের দিকে একটু মুরগির দাম সবসময় একটু বেশি থাকে, 10-20 টাকা বেশি থাকে। সব মুরগির দাম বাড়তি, কিন্তু এই দাম থাকবে না, কিন্তু নিয়ন্ত্রণে চলে আসবে রমজানের ভিতরে। তবে কিছুটা স্বস্তি দিচ্ছে মুদিখানা। ডাল, চাল, তেল, চিনি সহ বেশিরভাগ নিত্যপণ্যের দামই স্বাভাবিক, আর উচ্চমূল্যে স্থিতিশীল মাছের বাজার। ফরহাদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। 6 দিন পর সচল চট্টগ্রাম বন্দর। লাগাতার কর্মবিরতি স্থগিতের পর সকাল থেকে বন্দরের প্রতিটি জেটিতেই ছিল যানবাহনের দীর্ঘ সারি। টার্মিনালগুলোতে জাহাজ থেকে কন্টেইনার খালাস ও ডেলিভারি চলছে পুরোদমে। কাজে যোগ দিয়েছেন সব স্তরের শ্রমিক কর্মচারীরাও। 6 দিনের টানা কর্মবিরতির পর পুরনো ছন্দে ফিরেছে চট্টগ্রাম বন্দর। শ্রমিকরা কাজে যোগ দেয়, বেড়েছে কর্মচাঞ্চল্য। বন্দরের প্রতিটি প্রবেশ মুখে শুক্রবার সকাল থেকে প্রাইম মুভার, কাভার্ড ভ্যান সহ বিভিন্ন গাড়ির দীর্ঘ সারি। টার্মিনালগুলোতে জাহাজ থেকে কন্টেনার খালাস ও পণ্য ডেলিভারি চলছে পুরোদমে। ধর্মঘটের পর থেকে কাজ চলতেছে। শ্রমিক ফাংশনে যেত কাজ, হাইস্টের কারণে যেত কাজ সব আমরা করতেছি। আজকে তো মোটামুটি ঠিক আছে, গাড়ি ঘোড়া চলতেছে। 6 দিন ধরে দেশের প্রধান সমুদ্র বন্দর অচল করে দেয় আন্দোলনকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থানে বন্দর কর্তৃপক্ষ। 15 কর্মচারীকে দেশ থেকে নিষেধাজ্ঞা ও সম্পদ তদন্তের জন্য নৌ মন্ত্রণালয়কে চিঠি দিয়েছে চট্টগ্রাম বন্দর। এই নিয়ে ক্ষোভ প্রকাশ করেন শ্রমিক নেতারা। সরকারকে বলবো, আমাদের বিরুদ্ধে দুর্নীতি করেন, তার বিরুদ্ধে দুর্নীতি করেন, তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করে। দুর্নীতিবাজ চেয়ারম্যানের বিরুদ্ধে একটা ব্যবস্থা গ্রহণ করুক। টানা কর্মবিরতির কারণে চট্টগ্রাম বন্দরের জেটি ও বহির্নোঙরে 139টি জাহাজ অবস্থান করছে। এগুলোর মধ্যে খাদ্যশস্য, জ্বালানি ও কন্টেইনারবাহী জাহাজ বেশি সংখ্যায় আটকে পড়ায় আমদানি রফতানি কার্যক্রম মারাত্মক চাপ সৃষ্টি হয়েছে। এছাড়া বন্দরে বিভিন্ন ইয়ার্ডে জমে আছে 38,459টি কন্টেইনার, যার মধ্যে প্রায় 10,000 রফতানি কন্টেইনার। পাশাপাশি বেসরকারি ডিপোগুলোতেও 13,000-এর বেশি রফতানি কন্টেইনার আটকে ছিল। ফেদুসলিপি, সময় সংবাদ, চট্টগ্রাম। বাইরের খবর। ক্যারিবীয় অঞ্চলের দেশ গ্রেনেডার সঙ্গে বাংলাদেশের আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক স্থাপন হয়েছে। বৃহস্পতিবার বিকেলে লন্ডনে দুই দেশের পক্ষে যৌথ ঘোষণার স্বাক্ষর করেন বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলাম ও গ্রেনেডার হাইকমিশনার রাজের ক্রনি। বাংলাদেশ ও গ্রেনাডা উভয় দেশই 17 সেপ্টেম্বর 1974 সালে জাতিসংঘের সদস্য পদ লাভ করে। পরবর্তী বছরগুলোতে দুই দেশের মধ্যে বিভিন্ন ধরনের যোগাযোগ ও আদান প্রদান অব্যাহত থাকলেও এতদিন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক স্থাপিত হয়নি। হাইকমিশনার আবিদা ইসলাম তার বক্তব্যে এই কূটনৈতিক আনুষ্ঠানিকতাকে বাংলাদেশের পররাষ্ট্র সম্পর্কের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ ও স্মরণীয় মুহূর্ত হিসেবে বর্ণনা করেন। সংঘাত এড়াতে ওমানে আলোচনায় বসেছে যুক্তরাষ্ট্র ইরানের প্রতিনিধি দল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে সতর্ক করেছেন। সমঝোতা না হলে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে বলে হুঁশিয়ারি দেন তিনি। তবে ইরানের সেনাবাহিনী জানিয়ে দিয়েছে যুদ্ধ চাপিয়ে দেওয়া হলে তার জবাব দিতে প্রস্তুত তেহরান। এদিকে বৈঠকের ঠিক আগে মার্কিন নাগরিকদের ইরান ছাড়ার নির্দেশ দিয়েছে ওয়াশিংটন। স্থানীয় সময় বৃহস্পতিবার মার্কিন পররাষ্ট্র দফতর এই সতর্কতা জারি করে। খেলার খবর। বাংলাদেশকে ছাড়াই কাল থেকে শুরু হচ্ছে টি-20 বিশ্বকাপের 10ম আসর। এবারের টুর্নামেন্টে অংশ নিচ্ছে মোট 20টি দেশ। আয়োজক দেশ হিসেবে আছে ভারত ও শ্রীলঙ্কা। এর আগে ভারতের নিরাপত্তা ইস্যুতে শ্রীলঙ্কায় ম্যাচ স্থানান্তর করার জন্য আবেদন করেছিল বাংলাদেশ। তবে বিসিবির আবেদন নাকচ করে দিয়ে টাইগারদের বাদ দিয়ে স্কটল্যান্ডকে বিশ্বকাপ খেলার সুযোগ দেয় আইসিসি। গ্রুপ পর্ব, সুপার 8 ও নকআউট পর্ব মিলিয়ে এবারের আসরে ম্যাচ হবে 55টি। 4 গ্রুপে ভাগ হয়ে খেলবে দলগুলো। এই গ্রুপে রয়েছে ভারত ও পাকিস্তানের মতো দল, যদিও গ্রুপ পর্বে ভারতের বিপক্ষে ম্যাচ না খেলার ঘোষণা দিয়েছে পাকিস্তান। বি গ্রুপে বড় দলগুলোর মাঝে রয়েছে অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কা। ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ রয়েছে সি গ্রুপে। নিউজিল্যান্ড, সাউথ আফ্রিকা ও আফগানিস্তান রয়েছে ডি গ্রুপে। এই আসরেই প্রথমবারের মতো বিশ্বকাপ খেলার সুযোগ পেয়েছে ইতালি। এই পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। কিছুক্ষণ পর বিএনপির ইশতেহার, কাল উত্তরাঞ্চল সফরে যাচ্ছেন তারেক রহমান। 8 ফেব্রুয়ারি নয়াপল্টনের কর্মসূচি বাতিল। রবি ও সোমবার ঢাকা উত্তর দক্ষিণের সমাবেশ।
অতীতে যারা সততার পরিচয় দিতে পারেনি তাদের ভোট চাওয়ার অধিকার নেই বললেন জামায়াত আমির। ক্ষমতায় গেলে দুর্নীতির লাগাম টানার প্রতিশ্রুতি। পে স্কেল বাস্তবায়নের দাবিতে যমুনার সামনে বিক্ষোভে পুলিশের বাধা, জলকামান ও টিয়ারশেল নিক্ষেপ, ধাওয়া পাল্টা ধাওয়ায় আহত বেশ কয়েকজন, আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা। এই ছিল দুপুরের সময়। এরপর বিকেল ৩টার সময় সংবাদের সঙ্গে থাকবেন আমিরুল ইসলাম আলিফ। ধন্যবাদ আলিশা। বিকেল ৩টার সময় সংবাদ নিয়ে আসছে কিছুক্ষণ পর। সঙ্গে থাকুন সময়ের।